আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ভোলা ৩ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন মেজর হাফিজ। এআই ছবি দিয়ে হেনস্থা, প্রতিবাদ জানিয়ে যা বললেন রাশেদ খান। ২৫ তারিখ ১২টায় আসছেন তারিক রহমান, কোথায় দেওয়া হবে সংবর্ধনা? রুদ্ধদ্বার বৈঠকে দলীয় প্রার্থীদের জরুরি যে নির্দেশনা দিল বিএনপি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। ভোলা ৩ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন মেজর হাফিজ। ভোলা ৩ লালমোহন তজুমুদ্দিন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহ আজিজের কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারি সহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। একই সময়ে জামায়াত সমর্থিত প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় মহাসচিব নিজামুল হক নাইমও মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তিনি সরাসরি সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সহকারী সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা আখতারুল্লাহ, জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমতুল্লাহ সেলিম, লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হক, বিডিপি উপজেলা সভাপতি প্রফেসর হাসানুজ্জামান এবং লালমোহন তজুমুদ্দিন প্রচার ও মিডিয়া সভাপতি মোহাম্মদ আবুল হাসান সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজামুল হক নাইম বলেন, ভোলা ৩ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। এআই ছবি দিয়ে হেনস্থা, প্রতিবাদ জানিয়ে যা বললেন রাশেদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি গণপরিষদের সাধারণ সম্পাদক মো রাশেদ খানকে মারধর ও পরকীয়ার অভিযোগে আটক করা হয়েছে বলে একাধিক ছবি ও দাবি ভাইরাল হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। এই মিথ্যা দাবির বিপক্ষে নিজেই এবার ফেসবুকে স্ট্যাটাস দিলেন রাশেদ। তিনি জানান, একটি মহল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে এমন নোংরা খেলায় মেতে উঠেছে। প্রকৃত ঘটনা হল ২০২২ সালে রাশেদ খানকে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এই ঘটনা নিয়ে তার ফেসবুক পেজে ২৬ সেপ্টেম্বর ২০২২ সালে একটি পোস্ট করা হয়েছিল, যেটির সঙ্গে ভাইরাল ছবির মিল রয়েছে। পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে তার ওপর হামলার চেষ্টা করা হয়েছিল। সেই সময়ের একটি প্রতিবেদনে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফও এ ঘটনার বর্ণনা দেন। এছাড়া রাশেদ খানের ব্যক্তিগত ফেসবুক ভিডিওতে এই মারধর বা পরকীয়ার অভিযোগকে গুজব হিসেবে উল্লেখ করেছেন। ভাইরাল ছবিটি আসলে ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। ছবিটির নিচের ডান কোণে গুগলের জেমিনি এআই এর জলছাপ দেখা যায়। গুগলের সিন্থ আইডি প্রযুক্তি এই ধরনের এআই তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য ওয়াটারমার্ক সংযুক্ত করে, যা বিশেষ প্রযুক্তি ব্যবহার করলে শনাক্ত করা যায়। জেমিনিতে পরীক্ষা করলে ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত হওয়া প্রমাণিত হয়েছে। সারসংক্ষেপে, রাশেদ খানকে মারধর বা পরকীয়ার অভিযোগে আটক করা হয়েছে এমন দাবি সম্পূর্ণ ভুয়া এবং সামাজিক মাধ্যমে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি। ২৫ তারিখ ১২টায় আসছেন তারেক রহমান, কোথায় দেওয়া হবে সংবর্ধনা?
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরজমিনে পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। বিমানটি ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা 11:54। 12টাই বলতে পারি আমরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংবর্ধনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী আহমেদ ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক এবং মানুষের উপস্থিতি হবে স্মরণীয় বলে জানান সালাহউদ্দিন। তিনি বলেন, আমরা চাই তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন বিগত 55 বছরের ইতিহাসের সব দৃষ্টান্ত ছাড়িয়ে যাক। আগামী 55 বছরের ইতিহাসেও যেন এমন কোনো ঐতিহাসিক ঘটনা আর না ঘটে, সেভাবেই দিনটিকে স্মরণীয় করে রাখার আয়োজন চলছে। সারা দেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছে। দীর্ঘ 17 বছরের কষ্টের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান দেশে ফিরছেন জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ দেশের গণতন্ত্রের রক্ষা কবচ এবং আগামী দিনে যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন তাকে দেখার জন্য দেশের সমস্ত জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে আমরা গণতন্ত্রকে অবমুক্ত করতে পেরেছি। এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক সংগ্রামে সুদীর্ঘ 16-17 বছর তিনি নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমানকে 300 ফিট নাকি অন্য কোথায় সংবর্ধনা দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, আমরা জায়গাগুলো দেখছি। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য ও কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, এই বিষয়টি বিবেচনায় রেখে আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। তবে জনদুর্ভোগের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জনদুর্ভোগ যাতে না হয় সেটাও বিবেচনায় আছে। আমরা সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করছি, চূড়ান্তভাবে সিলেক্ট হলে তা জানানো হবে। রুদ্ধদ্বার বৈঠকে দলীয় প্রার্থীদের জরুরি যে নির্দেশনা দিল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিক মনোনয়ন দেওয়া প্রার্থীদের ডেকেছে বিএনপি। আজ দ্বিতীয় দফায় বৈঠক। এর আগে গতকাল 107 প্রার্থীর সঙ্গে বৈঠক করে বিএনপির হাইকমান্ড। সেখানে দেওয়া হয় জরুরি কিছু নির্দেশনা। জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ভিন্নতা আনার কথা আগেই জানিয়েছে বিএনপি। সেই লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দক্ষ এমন ব্যক্তিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটিও গঠন করেছে দলটি। ইতোমধ্যে নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য গুলশানে একটি নতুন অফিসও ভাড়া নেওয়া হয়েছে। সূত্রমতে, সংসদীয় আসন পঞ্চগড় 1 থেকে শুরু করে ক্রমান্বয়ে 107 প্রার্থীর সঙ্গে প্রথম দিনের বৈঠক হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহুল্লাহ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক নেওয়াজ হালিমা ও নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারির পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহান আসাদ। বৈঠকে উপস্থিত একাধিক প্রার্থী জানান, বৈঠকটি মূলত একটি কর্মশালা। এখানে নির্বাচন সংক্রান্ত সার্বিক বিষয়ে প্রার্থীদের নির্দেশনা দেন সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ব্যক্তিরা। যেমন, নির্বাচনী এলাকার কেন্দ্র ও আসন ভিত্তিক ভোটার লিস্ট প্রার্থীরা কিভাবে ভোটারদের কাছে পাঠাবে বা প্রচার চালাবে, সেসব বিষয় তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত নেতারা বক্তব্য দেন। বৈঠকে প্রার্থীদের করণীয় এবং প্রচারণা, মনোনয়ন ফর্ম সংগ্রহ, পূরণ ও জমাদান সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ভোটারদের কাছে ভালোভাবে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন সেবা, এই 8 দফা কিভাবে বাস্তবায়ন করবে তা সহজভাবে মানুষের মাঝে তুলে ধরতে বলা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ প্রচারণায় কৌশল অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠক আজও চলবে। কাল শুক্রবার বিরতি দিয়ে বৈঠক শেষ হবে আগামী শনিবার। গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হওয়া বৈঠকে দলের মহাসচিব সহ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায়
প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, ব্যাংকের ঋণ ও অন্যান্য আইনগত ঝামেলা আছে এমন প্রার্থীদের বিকল্প প্রার্থীও ঠিক করে রেখেছে বিএনপি। তবে খুবই সীমিত আসনে এ পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। অর্থাৎ মনোনয়ন ফর্ম সংগ্রহ, পূরণ ও জমা দেওয়া থেকে শুরু করে জামানত ফিস সহ সব কার্যক্রম সম্পন্ন করছে বিএনপি। জানতে চাইলে গাইবান্ধা ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার মাইনুল হোসেন সাদিক বলেন, বৈঠকের মূল বিষয়বস্তু হল নির্বাচন সামনে রেখে প্রার্থীদের করণীয়, বিশেষ করে নতুনভাবে ৮ দফা বা 8 পিলারকে সাধারণ মানুষ ও ভোটারদের কাছে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ৩ নভেম্বর প্রথম দফায় ২৩৬টি আসনে এবং ৪ ডিসেম্বর আরও ৩৬টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি। ফলে মোট ২৭২টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।